বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী এবং সারা বিশ্বে থাকা আমার গানের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক সহকর্মী, আমি আসলে গান রেওয়াজের জন্য বসছিলাম, গিটার প্র্যাকটিস করছিলাম। তো সারা দেশে এবং বিদেশ থেকে আমাকে আমার হাজারের উপরে শুভাকাঙ্ক্ষীরা স্ট্যাটাসের মাধ্যমে কিছু জরুরি বিষয়ে বলার জন্য সরকারকে আহ্বান করেছে। যাই হোক, আমি চেষ্টা করছি। মাঝে মাঝে আমি না বললে ওরা আসলে টেনশনে থাকে যে কেন বলছি না। তো যে বিষয়গুলো জরুরি সেটা হলো যে কিছুদিন আগে কিশোরগঞ্জের ফজলুর রহমান নামে একজন সংসদ সদস্য, বিএনপির সম্ভবত, তাকে অনেকে পাগলা ফজু বলে বা এরকম কিছু একটা বলে। তো তিনি জামাত ইসলামের বিষয়ে বলতেছিল যে সেখানে নাকি সঠিক মুক্তিযোদ্ধারা বা কেউ থাকতে পারবে না বা এরকম, বা রাজাকারের বাচ্চা এসব বলছিল। তো আমি বলতে চাই যে ফজলুর রহমান নামের এই ব্যক্তিটা তো আসলে মুক্তিযোদ্ধা না, তিনি নিজেই তো রাজাকার, কখনো অস্ত্র পরিচালনা করেন এই যুদ্ধের সময়। তো এই ধরনের মানুষ, তিনি 1982 সালে জাতীয় পার্টিতে যোগদান করেছিলেন ফজলুর রহমান, এবং 86 সালে জাতীয় পার্টির এমপি হয়েছিলেন। এটাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। পরে 96 সালের পরে তিনি কাদের সিদ্দিকের সাথে কৃষক শ্রমিক জনতা লীগে যোগদান করেছিলেন, এবং 2001 সালে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে তিনি সংসদ নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। পরে অলৌকিকভাবে এবার এই যে আমার কিছু সাধারণ নাগরিক শহীদ হয়েছে, 22,000 পঙ্গু হয়েছে, এই তরিকায় তিনি খালি মাঠ পেয়ে এমপি হয়ে গেছে। তো ওনার আসলে এই ধরনের লোকদেরকে বিএনপি কেন পুনর্বাসন করেন এটা তারা বলতে পারবে। এটা পার্সোনাল আমি ব্যাপারটা নিন্দা করি। জামাত ইসলামের রাজাকার ছিল স্বাধীনতা যুদ্ধের সময় একটা অংশ, কিন্তু বর্তমান জামাত ইসলামেতে রাজাকার আছে বলে আমার ধারণা নাই। তো জামাত ইসলামের আন্তর্জাতিকভাবে লবি না থাকায় এবার তারা পাশ করেও হেরে গেছে অলৌকিকভাবে। জামাত ইসলামের বিষয়টা শেষ। তাছাড়া জামাত ইসলামকে তো বিএনপি তাদেরকে যথেষ্ট শ্রদ্ধা করে, সম্মান করে। গত প্রায় 30 বছর বিএনপিকে জামাত ইসলাম পুনর্বাসন করেছে এবং তারা ক্ষমতা আনার জন্য সাহায্য করেছে। বিএনপির সাথে যে মন্ত্রী হয়েছে তখন জামাত ইসলাম ভালো ছিল, এখন রাজাকার হয়ে গেল। অবশ্যই তাদেরকে সংশোধন হতে হবে। বিএনপির যারা ঊর্ধ্বতন বা যারা আছে না জানে তাদেরকে সংশোধনী অবস্থায় থাকতে হবে। আর একটা বিষয় হলো, আশুলিয়াতে গণস্বাস্থ্য কেন্দ্র নামে যে প্রতিষ্ঠান আছে, ধানমন্ডিতেও যেই অফিস আছে, এখানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন ডক্টর নাজিম উদ্দিন। তিনি একজন যুদ্ধাহত গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা, ওনার ওয়াইফও বউ মুক্তিযোদ্ধা। তারা আমার কাছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে আসছিলেন। একাধিকবার আমার কাছে তারা এসেছিলেন সহযোগিতা চাওয়ার জন্য। তখন সুদখোর ইউনুসের সাথে কিছু অযোগ্য অপদার্থ কুশিক্ষিত নারী পুরুষ যুক্ত ছিল উপদেষ্টা পরিষদে। রেজওয়ানা হাসান, আসিফ নজরুল, এই কুলাঙ্গারগুলো সেখানে সাবেক ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহর ওয়াইফ শিরিনের মাধ্যমে যুক্ত হয়ে ডক্টর নাজিম উদ্দিনকে অনেক অবিচার করেছে, এবং এখানে শত শত নিবেদিত প্রাণ যারা অসহায় কর্মী ছিল গণস্বাস্থ্য কেন্দ্রে, ঢাকা ধানমন্ডিতে এবং আশুলিয়াতে, তাদেরকে অবিচার করেছে। আমি খুব দ্রুত এটা নিষ্পন্ন চাই, খুব দ্রুত যেটা সঠিক তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেন নাদিমুদ্দিন সাহেবের সাথে আলোচনা করে যেন এটা ঠিক করে দেয়। এবং আশুলিয়াতে দারুল এহসান ইউনিভার্সিটি আছে, এটার আরেকটা অফিস আছে ধানমন্ডিতে। এখনও দীর্ঘদিন অবিচার চলছে, অন্যায় অপরাধ চলছে, অপকর্ম চলছে। সেখানে ট্রাস্টি গ্রুপ দুইটা, একটা হচ্ছে মুকুল গং, আরেকটা হচ্ছে আরেকটা। সেখানে শুনেছি যে বর্তমান সেখানের এমপির নাম বিক্রি করে অনেকে চাঁদা চায়, অপকর্ম করে, নোংরামি করে, বা আরেকটি গ্রুপ আছে বিএনপির, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে। এগুলোকে আইনের আওতায় এনে দারুল এহসান ইউনিভার্সিটিতে যারা কর্মচারী আছে তাদেরকে, যারা সঠিক লাইনে আছে তাদেরকে ভালো রেখে এই ট্রাস্টটি যেন সুন্দর পরিকল্পনা করে এটাকে নতুনভাবে পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এবং প্রয়োজনে আমরাও সেখানে আবার ভিজিটে যাব, গণস্বাস্থ্য কেন্দ্র এবং দারুল এহসান ইউনিভার্সিটির আশুলিয়া শাখায় যেগুলো রয়েছে। আমরা আগত দিনে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশের যে 64টি জেলা রয়েছে সেখানে জাতীয় মহিলা সংস্থার যে চেয়ারম্যান নিয়োগ হবে এবং পরিচালকবৃন্দ নিয়োগ হবে। সকল জেলা উপজেলাগুলোতে যে কমিটিগুলো হবে সেখানে অলৌকিকভাবে এমপি হওয়া কোনো এমপিদের বান্ধবীরা হয়তো একেবারে কম হবে। নারী উদ্যোক্তা, নারী নেত্রী, তৃণমূল, সেটা যেই দলেরই হোক, স্বতন্ত্র হতে পারে,
মহিলা দলের হতে পারে, বা আওয়ামী লীগের আমলে কিছু ক্লিন মানুষও হতে পারে। এক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নাই। এটা শুধু এমপিরা বললেই হবে না, সেখানে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয় থাকবে, জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় পরিষদ থাকবে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিষয় থাকবে, জেলা পরিষদ থাকবে, জেলা ডিসি সাহেব থাকবে। সবার তত্ত্বাবধানে একটা সুন্দর কমিটি যেন হয়, আমি আহ্বান করছি। অনেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন সারা বাংলাদেশের 64টি জেলার, আসলে বেশিরভাগই হবে না, হবে না মানে হবে না ইনশাল্লাহ। আগত নির্বাচনে ইউপি নির্বাচনটা আগে হবে, তো ইউপি নির্বাচন আগে হলে সেখানে নিরপেক্ষ অবস্থান থেকে সারা বাংলাদেশে হাজার হাজার নতুন প্রার্থী ইউনিয়ন চেয়ারম্যান হবে, মহিলা মেম্বার হবে, পৌরসভা হলে সেখানেও নিরপেক্ষভাবে হবে আমি বিশ্বাস করি। বিএনপির থেকে যারা ক্লিন ইমেজার আছে তারাও হয়তো হবে। এবার কিভাবে নির্বাচন হয়েছে, কারা নির্বাচনে গেছে, এটা বাংলাদেশবাসী অবগত। 2024 সালে যেটা গণ অভ্যুত্থান হয়েছিল, গণবিপ্লব হয়েছিল, সেখানে কিন্তু সারা বাংলাদেশের সাধারণ নাগরিকরা মাঠে নেমেছিল। কোনো দলমত সেখানে ছিল না, কোনো দলীয় বিষয় ছিল না। সেখানে 1500 ছেলে শহীদ হয়েছে, কয়েক হাজার নাগরিক পঙ্গু হয়েছে নিরপেক্ষ অবস্থান থেকে। তো সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো সেখানে সুদখোর ইউনূস এবং ইউনূসের সাথে ইউনূসের বন্ধুবান্ধব উপদেষ্টা পরিষদে রাখা এই কুলাঙ্গার বাটপার রাষ্ট্রদ্রোহী ইউনূসকে রাখা ঠিক হয়নি। দেশকে 12টা বাজিয়ে দিয়েছে গত 2 বছরে ইউনূসের নেতৃত্বে। কোনো কাজই করে নাই, কোনো সংস্কার করে নাই। এই যে ভোটটা যে হলো, গণভোট হাজে হলো, 70% মানুষ ভোট দেওয়ার পরও এগুলো এখন বিএনপি অস্বীকার করছে। অথচ বিএনপি জানেই না যে এটা অস্বীকার করা মানে বিএনপি ক্ষমতা থেকে হাসিনার মতো চলে যাওয়া। আমার মনে হয় বিষয়টা এমনই হবে। বিএনপিতে আমার অনেক গুরুত্বপূর্ণ আত্মীয়স্বজন আছে, যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছে, ডক্টর মাহাদি আমিন সহ, কায়কোবাদ সাহেব সহ, সেটা ভিন্ন ব্যাপার। আমি নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলছি। বর্তমানে বিএনপিতে কমপক্ষে 40 জনের উপর এমপি রয়েছে যারা একসময় জাতীয় পার্টি করতো। হ্যাঁ, তো বিএনপি কেন অন্য দলের মানুষদেরকে পুনর্বাসন করে আমি এটা বুঝি না। হয়তো তাদের দলের মেধাবী মানুষ নাই দেখে এটা তারা করে। আওয়ামী লীগেও কমপক্ষে 60 থেকে 65 জন জাতীয় পার্টির সাবেক এমপি ছিল। হাসিনা খুব খুশি থাকতো। আসলে এই দলের ধারাবাহিকতা কাছাকাছি, হ্যাঁ, 195। তারপরেও বিএনপির বর্তমান চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমার মনে হয় যে আজকে থেকে 18 বছর আগে তিনি যেমন ছিলেন বর্তমানে এমন না। তিনি অবশ্যই বিচক্ষণ। বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন। তিনি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন আমি বিশ্বাস করি। আমরা সবাই সবাইকে চিনি, আমরা সবাই সবার বিষয়ে জানি। আমার 2000 মেবি 5 অথবা 6 সালে তখন মনে হয় মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব ছিলেন। আমি তখন ট্যাক্সি ক্যাব শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা ছিলাম। তো আমাকে আসলে তারা আহ্বান করেছিল বিএনপিতে যোগদান করার জন্য। আমি প্রশ্ন রেখেছিলাম যে ঠিক এই মুহূর্তে আমাকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করে মনোনয়ন কনফার্ম করে দিলে আমি রাজি আছি। তারা আমাকে সময় চেয়েছিল, আমি আর কথা দিইনি। তারাও আমার সাথে আর যোগাযোগ করেনি, পরে আমি বাইরে চলে গেছি। তো বিষয়গুলো আসলে বিএনপিতে এখন অনেক কুলাঙ্গা নারী পুরুষ আছে, একাধিক, সবাই না, যারা আমার রাষ্ট্র জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সম্বন্ধে জানে না। আমি মানে 13 থেকে 14 বছর বয়স থেকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে যুক্ত ছিলাম কেন্দ্রীয়ভাবে। তাছাড়া পারিবারিকভাবে আমার দাদু ছিল এমপি 54 সালে, আমার চাচু ছিল এমপি 59 সালে, আমার মামা এক ট্রাম ওখান থেকে 73 থেকে একদম 90 পর্যন্ত কুমিল্লার এমপি ছিলেন, জনশক্তি মন্ত্রী ছিলেন। আমি 2বার সংসদ নির্বাচন করেছি বাংলাদেশের সবচেয়ে কম বয়সে। তো পারিবারিকভাবে আমরা আসলে সবাই সবার বিষয়ে জানি। যারা একসময় আমাদের বাসায় যে ওই বাজার টাজার করতো, বা অনেকেই মন্ত্রী এমপি হয়েছে আওয়ামী লীগের, বিএনপির, এবারও হয়েছে। তো এগুলো লজ্জা দিতে চাই না। আমি অনেকের বিষয়ে বললে অনেকের গায়ে কাপড় থাকবে না, যে কারণে আমি বলতে চাই না। তো ধানমন্ডিতে আমরা বড় হয়েছি, বেশিরভাগ জীবনটাই বাহিরে অতিক্রম করেছি, বিদেশে, ইউরোপে ওখানে ছিলাম, ভারতেও গানের ব্যাপারে ছিলাম, পড়ালেখার বিষয়ে ছিলাম। তো আসলে পৃথিবীর প্রায় 38 থেকে 39টি দেশে আমি গিয়েছি, ভ্রমণ করেছি, থেকেছি। তো চাওয়া পাওয়ার কিছু নয়। অনেকে বলে যে আমাকে তো অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ছিল সুদখোর ইউনূস, তার পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল সংস্কৃতি উপদেষ্টা করার জন্য। আমি তো ঘৃণা করেছি। এনসিপির কিছু সর্বোচ্চ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার কাছে এসেছিল। আমি বলেছি আমি এগুলো তো যাব না, বদনাম হবে, কারণ খুনি হাসিনা দেশকে 12টা বাজিয়ে দিয়ে গেছে।
তাছাড়া ইউনুসকে আমি ঘৃণা করি, কারণ ইউনুসের যে অনেক সাহায্য করেছে আমার ফ্যামিলি। 1982 সাল থেকে 90 পর্যন্ত আমার ধর্মপিতা সাবেক 9 বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ 1 টাকা মাত্র সুদে তাকে কয়েকশো কোটি টাকা অনুদান দিয়েছিলেন, কিন্তু সে এরশাদ সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এই ধরনের টোকাই শ্রেণীর মানুষের সাথে আমরা কেন যাব, তাই যাইনি। এনসিপির কিছু ভিক্ষুক শ্রেণী মহিলা পুরুষ রয়েছে যারা অনেক অবিচার করেছে গত 2 বছরে। এই ভিক্ষুকদেরকে অনেক সাহায্য করেছি, এই ভিক্ষুকদেরকে লক্ষ লক্ষ টাকা সাহায্য করেছি। ভিক্ষুকের জন্য মানে 1 লক্ষ বোতল পানি দিয়েছি, রুটি দিয়েছি, ক্যাশ টাকা খরচ করেছি 40 থেকে 50 লাখ টাকা। এই ভিক্ষুক শ্রেণীর মানুষগুলো দেশের, সমাজের, রাষ্ট্রের ক্ষতি করেছে। এই অবৈধভাবে ইউনুস, এই প্রতারক সুদখোর ইউনুস অনেক অন্যায় করেছে তার বান্ধবী বন্ধুদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে। সেখানে খুনি হাসিনা দোসররা ছিল বেশি যুক্ত। ইউনুস অনেক 12টা বাজিয়ে দিয়েছে। এখানে কোনো সংস্কার হয়নি, কিছুই হয়নি। এখন বিএনপির কিছু লোকজন তারা মানে যেই অবিচারত্ব কথাবার্তা বলছে, আমি জানি না কেন বলছে, হয়তো খুনি হাসিনার মতো তাদের পরিণত হতে পারে একসময়। তারা সংবিধানের দোহাই দিচ্ছে কেন? সংবিধানের দোহাই দিলে তো 29 সাল পর্যন্ত, 2029 সাল পর্যন্ত খুনি হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী থাকে। তাহলে খুনি সংবিধানটা কিসের? এই সংবিধান তো বহু আগেই মানে সংস্কার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এই সংবিধান বাতিল করেই তো এই নির্বাচনটা হলো। সংবিধানটা মানে বাতিল করেই তো ইউনুস সুদখোর ক্ষমতায় বসলো। যেখানে খুনি হাসিনা পালিয়ে গেছে তার দোসরদেরকে নিয়ে এতগুলো হত্যা করলো খুনি হাসিনা। 13 সালে এতগুলো আলেমুলামাগণকে হত্যা করেছে, 9 সালে এতগুলো মানুষদেরকে হত্যা করেছে সেনাবাহিনীর সদস্য সহ, 24 সালে 1500 ছাত্রকে, সাধারণ নাগরিককে হত্যা করেছে, 22,000 সাধারণ নাগরিকদের পঙ্গু করেছে। তো খুনি হাসিনা বিচার হওয়া উচিত, তার লোকদেরকে বিচার হওয়া উচিত। খুনি হাসিনার আমলের সকল অবৈধ মন্ত্রী, এমপি, যত অবৈধ নেতৃবৃন্দ আছে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যন্ত, তাদের বিচারের আওতায় আনা উচিত। যত অযোগ্য অপদার্থ চরিত্রহীনা মহিলা আছে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তো এখানে কোনো স্যাক্রিফাইস নেই। বিএনপি এখন আওয়ামী লীগের বহু লোককে তাদের দলে স্থান দিচ্ছে, যুবলীগে যুব দলে নিচ্ছে, ছাত্র দলে নিচ্ছে, মহিলা দলে নিচ্ছে এবং নিবে। তো তারা কেন এটা করতেছে জানি না। আগত দিনে যেই নির্বাচনগুলো হবে সেখানে কিন্তু স্বতন্ত্র অবস্থান থেকেই মানে হাজার মানুষ বাংলাদেশে পদবি পাবে এবং স্বতন্ত্র অবস্থান থেকে অনেকে চেয়ারম্যান হবে, অনেকে পৌরসভা চেয়ারম্যান হবে, অনেকে মেয়র হবে, এটা আমি বিশ্বাস করি। কেন এখানে অপকর্ম চলবে না। 54 বছর পরে সাধারণ নাগরিকরা, আমি সহ সারা বাংলাদেশের আমরা আন্দোলন করেছি, আমরা কোটি কোটি টাকা নষ্ট করেছি, খুনি হাসিনা আমাদের 12টা বাজিয়ে দিচ্ছে। তাই এখন তো আমরা অন্যায় অপরাধগুলো চাইবো না, স্বতন্ত্র অবস্থান থেকে আমি বলতে পারি, তাই বলি। তো অবশ্যই আমার কথাগুলো বিএনপির হাইকমান্ড গ্রহণ করে যেখানে বিবেচনা করা দরকার নিশ্চয়ই করে বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা কেউ কারো শত্রু না। আমি বিএনপির শুভাকাঙ্ক্ষী, আমি তাদের ভালো চাই। তারা ভালো করলে অবশ্যই তাদেরকে সহযোগিতা করব, তাদের পাশে থাকব। আজ যেখানে দেখে যে ডিস্টার্ব, সেখানে মেসেজ দেব, অবশ্যই পরিবর্তন করতে হবে, এটা আমি বিশ্বাস করি। প্রিয় দেশবাসী, খুব দ্রুত মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে প্রতি বছর 40 থেকে 50,000 লোক যাবে আগামী প্রায় 5 বছর 6 বছর। এইবারে এই বিষয়ে চুক্তি হয়েছে। এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আমার স্নেহের ভাগিনা ডক্টর মাহাদি আমিন ওখানে যে মিটিং করেছে, এবং জাপানেও এবছর প্রায় 20,000 শ্রমিক যাবে। তো আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে কুশিক্ষিত, অশিক্ষিত, চরিত্রহীনা পরিবারের অনেক অসৎ নারীরা যায় শ্রমিক হিসাবে, বিদেশে যায়, সেখানে যে দেহ ব্যবসা করে, তারা বাংলাদেশে থাকা অবস্থায় দেহ ব্যবসা করে। তো জাপানেও যে কুমামোতো, তারপর ফুকুওকা সহ টোকিও সহ বিভিন্ন জায়গায় অনেক নারী শ্রমিক আছে। তারা বন্ধের দিন বিভিন্ন পরিচিত পুরুষ শ্রমিকদের সাথে অসৎ কাজে অপকর্ম জড়িত থাকে, এমন অনেক মেসেজ পাওয়া গেছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে ইনশাল্লাহ। এই জাপানের রাষ্ট্রদূত যে বর্তমান আছে তাকে বলা হয়েছে, এবং মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব সহ যারা বিভিন্ন শ্রমিক হিসাবে যে নারীরা দেহ ব্যবসা করে, তারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, এগুলো আর চলতে দেওয়া যাবে না। এ বিষয়ে আমাদের সবার সাথে আলোচনা হয়েছে গত 15 দিনেও। যারা দেহ ব্যবসা করবে তারা বাংলাদেশের বিভিন্ন দৌলদিয়া মানে পতিতালয় সহ বিভিন্ন জায়গা আছে, তারা সেখানে করবে। কিন্তু শ্রমিক হিসাবে বিদেশে যে তারা ওই ধরনের রাস্তাঘাটের পরিবারের মানে পতিতা পরিবারের নারীরা এগুলো করে, এগুলো দেশের জন্য অমঙ্গল।
তাছাড়া লক্ষ লক্ষ পুরুষ শ্রমিক বিদেশে যাবে নীতি নৈতিকতা রেখে, সেখানে কোনো অপকর্ম করবে না, এবং এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে ভুয়া ট্রাভেল এজেন্সি এগুলো থাকবে না। বৈধ লাইসেন্সকৃত এবং যাদের ক্লিন ইমেজ আছে যে ট্রাভেল এজেন্সিগুলোর, তারা মালয়েশিয়া লোক পাঠাবার ব্যাপারে অবশ্যই তারা অন্তর্ভুক্ত হবে। 100 ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই লোকগুলো যাবে এই জাপানে এবং মালয়েশিয়াতে যাবে, এটা আমি বিশ্বাস করি। আগে যারা হজবরল অবস্থায় বাটপারি ট্রাভেল এজেন্সিগুলো গেছে, ভুয়াগুলো গেছে, এগুলো থাকতেছে না। এখানেও আমরাও কিছুদিন আগে মতিঝিলে মিটিং করেছি, ট্রাভেল এজেন্সির একাধিক মালিকজন ছিল, বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সহ অনেকেই সেখানে ছিল। তা আমরা কথা দিয়েছি যে আমরা মিলেমিশে কাজ করব এবং ভুয়া কিছু হইতে দেব না। সাধারণ কোনো নাগরিক, কোনো গরিব পরিবারের মহিলা পুরুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের যেন দেহ বিক্রি করতে না হয়। জাপানে যে, মালয়েশিয়া যে, বিভিন্ন জায়গায় যে এই ব্যাপারে